আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ থেকে কিভাবে রপ্তানি শুরু করব। এটা যারা নতুন এন্টারপ্রেনিউর আছেন, নতুন যারা এক্সপোর্ট করতে চাচ্ছেন, নতুন যারা এক্সপোর্ট করে জীবিকা নির্বাহ করতে চাচ্ছেন, দেশের জন্য ফরেন কারেন্সি আর্ন করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা শুরু করি। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে পণ্যটি আপনি রপ্তানি করবেন কিভাবে? রপ্তানি শুরু করতে কি কি লাইসেন্স লাগবে এবং ইআরসি কি, বিদেশি ক্রেতার সঙ্গে কিভাবে চুক্তি করবেন, ইএক্সপি কি, কাস্টমস ক্লিয়ারেন্স কিভাবে করবেন, পণ্য বিদেশে পাঠানোর পর টাকা কিভাবে বা ফরেন কারেন্সি কিভাবে দেশে আনবেন। তো আজকের ভিডিওতে আমরা এগুলো একটু একটা একটা করে আলোচনা করবো। আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। ব্যবসা শুরু করতে হলে আপনাকে ব্যবসা প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করতে হয়, নিবন্ধন করতে হয়। আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করতে হলে আপনাকে সরকারি অনেকগুলো কাগজপত্র, নিবন্ধন, এনলিস্টমেন্ট করতে হয়। তো রপ্তানি শুরু করার আগে প্রথমে আপনার ব্যবসার আইনগত ভিত্তি আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। ব্যবসার ধর্ম অনুযায়ী প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরনের ট্রেড লাইসেন্স, টি, বিন, ব্যাট রেজিস্ট্রেশন, যেখানে যেটা প্রযোজ্য, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হয়, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হয় এবং সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ আপনি যে ধরনের ব্যবসা করছেন সেই ধরনের ব্যবসায়ীর একটা সংগঠন আছে, সেই সংগঠন আপনাকে সদস্য হইতে হবে এবং আপনি সেখানকার সদস্য না হলে আপনি কিন্তু এই সব ব্যবসা বাণিজ্য বা সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না। এখন ট্রেড লাইসেন্স কারা দেয়? ট্রেড লাইসেন্স দিয়ে আপনার ইউনিয়ন পরিষদ অফিস বা কমিশনার অফিস থেকে ট্রেড লাইসেন্স নিতে পারবেন। টিন দিবে আপনাকে ইনকাম ট্যাক্স অথরিটি, ইনকাম ট্যাক্স অথরিটির সাথে যোগাযোগ করবেন এবং বিন বা ভ্যাট রেজিস্ট্রেশন এগুলো দিবে ভ্যাট অথরিটি। ব্যাংক হিসাব খুলতে হলে আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, যে কোনো নিকটতম ব্যাংকে। এক্সপোর্ট করার জন্য আপনার এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, সেটা দিবে আপনাকে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা আপনার এই সংস্থা বা উইং। তো আবার আপনি মনে করেন যে আপনি আহ, এই, আলু এক্সপোর্ট করছেন, তো আপনাকে আলু এক্সপোর্টারদের একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে, যাতে করে আপনি একটা কমিউনিটির সাথে থাকতে পারেন এবং পলিসি সাপোর্ট গুলো পেতে পারেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সাপোর্ট গুলো পেতে পারেন, কারণ একসাথে থাকলে এগুলো পাওয়া খুব সহজ হয়। তো এই সবগুলো কাজ আমাদের লার্নিং এন্ড একাডেমি আমরা করে থাকি। ট্রেড লাইসেন্সিং, বিন, ভ্যাট, ব্যাংক হিসাব, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাসোসিয়েশন মেম্বারশিপ, এগুলো আমরা অ্যাডভোকেসি করি। আমরা এই জায়গায় আপনাকে হেল্প করতে পারবো। এখন পণ্য রপ্তানি করার জন্য আপনি সব পেলেন এবং সরকারি কাগজপত্র বা লিগ্যাল বেসিসটা পেলেন, কিন্তু আপনাকে তো আন্তর্জাতিক বাজারে ঢুকতে হবে। কার কাছে আপনি বিক্রি করবেন আন্তর্জাতিক বাজারে? এটা তো লোকাল বাজার না, আপনি ঢাকা বা চিটাগং গিয়ে ক্রেতা দেখে, মার্কেট দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু আন্তর্জাতিক বাজারে রপ্তানি শুরু করতে হয় আপনাকে শিপিং দিয়ে নয়, আপনাকে আগে শুরু করতে হবে প্রোডাক্ট এবং মার্কেট সিলেকশন দিয়ে। আপনি কোন মার্কেটে সেল করবেন, কোন প্রোডাক্ট সেল করবেন, এবং মার্কেটে যাওয়ার আপনার প্রয়োজন না। এখন ইন্টারনেটের যুগে আপনি ঘরে বসেই কিন্তু পৃথিবীর সমস্ত খবর পেয়ে যাচ্ছেন, কোথায় কোন মার্কেটে কোন পণ্য দ্রব্যের চাহিদা আছে। এখন নিজেকে আপনি তিনটা প্রশ্ন করুন: আপনি কি পণ্য রপ্তানি করবেন, কোন দেশে রপ্তানি করবেন, এবং সেখানে আপনার পণ্যের ক্রেতা কারা। আপনার পণ্যের যদি সঠিক এইচএস কোড জানতে হবে। একটা এইচএস কোড মানে কি? একটা পণ্য, আমি চিনি আনারস, কিন্তু বিদেশে সেটাকে চিনে পাইনি, এক এক দেশে এক এক রকম। তো সেই জন্য ওয়ার্ল্ড কাস্টম অথরিটি বা কাস্টমের সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, তারা সেখানে একটা জিনিস বলেছেন যে গুডস এর নাম দিয়ে আমরা চিনবো না, গুডস কে নাম্বারিং করো। এই নাম্বার দিয়ে সারা পৃথিবীতে কমন একটা নাম্বার থাকে, নাম্বার দিলেই কাস্টম এই গুডস এর এই ধরনটা চিনতে পারে। এবং একই সঙ্গে যে দেশে পণ্য পাঠাবেন সেই দেশের ইম্পোর্ট রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনার জানতে হবে। আপনি একটা জিনিস এক্সপোর্ট করছেন, সেই দেশে তো এটা ব্যান্ড হতে পারে। অতএব এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে শুরুতেই এই চিন্তাগুলো করতে হবে। কারণ খাদ্যপণ্য, কৃষি পণ্য, ওষুধ, চামড়াজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের জন্য আলাদা আলাদা রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকতে পারে ইম্পোর্টেন্ট দেশে। যেমন আমাদের দেশেও আছে, যে আমাদের দেশে আপনি ফরমালিন ইম্পোর্ট করতে পারবেন না, অথবা কৃষি পণ্য ইম্পোর্ট করতে গেলে আপনাকে ফাইটোসেন্ট্রেস সার্টিফিকেট দিতে হবে। ঠিক বিদেশি ক্রেতার দেশেও কিন্তু এরকম থাকতে পারে। এখন আসেন, বিদেশি ক্রেতা আপনি খুঁজবেন কিভাবে? যেহেতু প্রয়োজন একজন বিদেশি ক্রেতা এবং ওভারসিজ বায়ার, কিভাবে খুঁজবেন? তো ক্রেতা পাওয়া যেতে পারে আপনি কিভাবে, যেমন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সেগুলো গিয়েও দেখতে পারেন। ট্রেড ফেয়ারের যেসব ওয়েবসাইট থাকে, তারা শুরুতে যে ওয়েবসাইট গুলো দেয় সেখানে তথ্য থাকে। বি2বি প্ল্যাটফর্ম, যেমন বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারেন। বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে বিজনেস টু বিজনেস আপনি অন্য কোনো বিজনেসম্যানের প্ল্যাটফর্মে ঢুকে আপনি
কোনো বায়ারের তথ্য পেতে পারেন। চেম্বার এবং ট্রেড অ্যাসোসিয়েশন যেসব আপনি যদি কোনো একটা চেম্বার বডির বা আপনার সংগঠনের যদি সদস্য হন যে লাইনে একটা এক্সপোর্ট করবেন, তারাও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মার্কেট এবং ক্রেতা সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারে। বাইং হাউস থাকতে পারে, কারণ ক্রেতার প্রতিনিধি বাংলাদেশে আছে। আপনি যখন ইন্টারনেটে সার্চ দিবেন, যেমন আপনি আনারস রপ্তানি করবেন, পাইনাপেল বায়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাইং হাউস ইন বাংলাদেশ, তাহলে আপনি সেটা পেয়ে যাবেন। ওভারসিজ ডিস্ট্রিবিউটর কারা আছে, কারা আপনার রপ্তানি আমদানি করে আপনার পণ্যগুলো ডিস্ট্রিবিউট করবে, বিভিন্ন বিজনেস নেটওয়ার্ক গুলো আছে, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, এবং ডাইরেক্ট বিজনেস কমিউনিকেশনের মাধ্যমে হতে পারে যে কারো একটা ক্রেতা পেলেন তার সাথে আপনি ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারেন। কিন্তু মনে রাখবেন বায়ার পাওয়া যায়, আর রিলায়েবল বায়ার পাওয়া কিন্তু মুশকিল। আপনি বায়ার পাবেন কিন্তু বা সে রিলায়েবল কিনা, বিশেষ করে বাকিতে পণ্য পাঠানোর আগে ক্রেতার পরিচয়, স্বাভাবিক সুনাম, পেমেন্ট ক্যাপাসিটি, কান্ট্রি রিস্ক, অর্থাৎ ক্রেতার ক্রেডিট রিপোর্ট আপনি দেখবেন ওপেন সোর্স থেকে অথবা পেইড কোন সোর্স থেকে আপনি দেখে জানতে পারবেন যে ক্রেতা কেমন। কারণ ক্রেতা প্রচুর পাওয়া যায়, কিন্তু সে তার কমিটমেন্ট ঠিক আছে কিনা, তার ট্রানজাকশন ঠিক আছে কিনা, রিপেমেন্ট ক্যাপাসিটি কেমন, সেগুলো আপনাকে দেখতে হবে। মনে করেন একটা বায়ার তখন পেয়ে গেলেন, তখন আপনি তার সাথে আপনার মনে হলো রিলায়েবল, তখন তার সাথে আপনাকে একটা চুক্তি করতে হবে, যেটাকে আমরা বলছি এক্সপোর্ট কন্ট্রাক্ট। ধরুন বিদেশের একজন ক্রেতা বললেন আমি আপনার কাছ থেকে পণ্য কিনতে চাই, শুধু এই কথার উপর ভিত্তি করে তো পণ্য পাঠানো যাবে না। তো প্রথমে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে কমার্শিয়াল টার্মস ঠিক করুন, যেমন প্রোডাক্ট, কোয়ান্টিটি, কোয়ালিটি, প্রাইস কি হবে, কারেন্সিতে কোন কারেন্সিতে এটা সেল করবেন, শিপমেন্ট ডেট কবে, পোর্ট অফ শিপমেন্ট কোথায়, পোর্ট অফ ডেস্টিনেশন কোথায়, তারপরে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস কি হবে, কার দায় দায়িত্ব কতটুকু, পেমেন্ট টার্মস কি, এবং রিকোয়ার্ড ডকুমেন্টস কি। লেনদেনের ধরন অনুযায়ী আপনি সেলস কন্ট্রাক্ট, পারচেজ অর্ডার, এক্সপোর্ট এলসি অথবা অন্য কোনো গ্রহণযোগ্য আপনি কন্ট্রাক্ট বা মাস্টার কন্ট্রাক্ট আপনি করবেন। এবং এই মাস্টার কন্ট্রাক্ট করার জন্য আপনার স্ট্যান্ডার্ড মাস্টার কন্ট্রাক্টের ফর্ম কি হতে পারে, আমরা লার্নিং লাইন একাডেমি আপনাদেরকে এই জায়গায় সাপোর্ট দিব, যদি প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর আসেন ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয়, এটা নিয়ে আমরা ট্রেনিং করাই। ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস নিয়ে 11টা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস আছে। আপনার কোন দেশে রপ্তানি করছেন, সেখানে আপনার দায় দায়িত্ব কতটুকু, বায়ারের দায় দায়িত্ব কতটুকু, ট্রেড কে দিবে, রিস্ক কে কতটুকু পর্যন্ত বিয়ার করবে, সেই বিষয়টা কিন্তু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস এর মধ্যে থাকে, যেটা আন্তর্জাতিক একটা সংগঠন, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, ব্যবসায়ীদের সংগঠন, তারাই তৈরি করেছে। এবং আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে এটা ছাড়া আপনি কোনোভাবে আন্তর্জাতিক বাণিজ্য করতে পারবেন না, কারণ এটাতেই আর দায় দায়িত্ব গুলো আপনার নির্ধারিত আছে। অতএব আপনি যদি অ্যাম্বিগুইটি নিয়ে বা দোয়াশা নিয়ে যদি কোনো ট্রেড ট্রানজাকশন বা নেগোসিয়েশন করেন উইথ বায়ার, তাহলে আপনি সমূহ বিপদে পড়বেন, ঘাটে ঘাটে বিপদে পড়বেন। এই জন্যই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মসটা শিখে আপনার জন্য খুবই জরুরি। এখন আসেন, আপনি ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস ঠিক করলেন, পেমেন্ট মেথড কি হবে। আপনি যদি কোনো বায়ারকে চিনেন না, তার উপর ট্রাস্ট নেই, তাহলে প্রথম পেমেন্ট মেথড চাইবেন ভাই তুমি আমাকে আগে অ্যাডভান্স পাঠাও, অ্যাডভান্স ফরেন কারেন্সি পাঠাও। কন্ট্রাক্ট হলো, ইনকোটাম ঠিক করলেন, এরপরে বললেন যে অ্যাডভান্স পাঠাও। তাহলে নতুন কাস্টমার হলে আমরা সবসময় অ্যাডভান্স পেমেন্টকে প্রেফার করি। এছাড়া অন্যান্য অনেকগুলো পেমেন্ট মেথড আছে, এলসি আছে, এলসি আরো পরের একটা ইস্যু। অথবা অ্যাডভান্স পেমেন্ট চাইলেন আপনি কালেকশনের ডকুমেন্ট পাঠাতে পারেন, ডকুমেন্টারি ক্রেডিটও পাঠাতে পারেন, ওপেন অ্যাকাউন্টও ট্রেড করতে পারেন। এগুলো বাংলাদেশের আইন কিন্তু পারমিট করে। সেগুলো নিয়েও, পেমেন্ট মেথডস নিয়েও আমাদের ট্রেনিং আছে, ক্লাস আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইমেইলেও আমরা কাজ করতে পারি। এই পদ্ধতিতে, এই প্রতিটি পদ্ধতিতে বায়ার এবং সেলারের ঝুঁকি আলাদা আলাদা, কোনোটাতে ঝুঁকি বেশি আপনার, কোনোটাতে কম। তাই নতুন রপ্তানিকারক হিসাবে আপনি শুধু জিজ্ঞেস করবেন না পণ্যের দাম কত পাবো, আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা টাকা কখন এবং কিভাবে পাবো, এটা ম্যাটার করে আপনি যখন পেমেন্ট মেথড ঠিক করবেন। এক্সপোর্ট অর্ডারটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাকশন শুরু না করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি যাচাই করুন। যেমন মনে করেন যে বায়ার, প্রোডাক্ট, কোয়ান্টিটি, প্রাইস, কারেন্সি, শিপমেন্ট ডেট, ইনকোটার্মস, পেমেন্ট টার্মস, রিকোয়ার্ড ডকুমেন্ট সবকিছু পরিষ্কারভাবে বুঝে তারপরে পরবর্তী ধাপে যাবেন। এখানে কোন লাইসেন্সিং লাগছে কিনা, আপনি এখানে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে কিনা, ব্যাংক আপনাকে ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করবে কিনা, আর আপনি যে এক্সপোর্ট অর্ডারটা নিলেন এটা আপনি প্রপারলি সোর্স করতে পারবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এরপর আসেন পণ্য প্রস্তুত করা। আপনি অর্ডার পেয়ে গেলেন, সবকিছু ঠিকঠাক হলো, বায়ারের স্পেসিফিকেশন অনুযায়ী আপনাকে পণ্য প্রস্তুত করতে হবে। তো প্রক্রিয়াটি হতে পারে প্রোডাকশন, তারপর কোয়ালিটি কন্ট্রোল, তারপর ইন্সপেকশন, তারপর প্যাকেজিং, তারপর মার্কিং, তারপরে এক্সপোর্ট রেডি শিপমেন্ট করবেন। এবং পণ্যের ধরন অনুযায়ী অতিরিক্ত সার্টিফিকেট বা অ্যাপ্রুভাল প্রয়োজন হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন মনে করি কৃষি পণ্যের ক্ষেত্রে ফাইটোসেফটি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে, খাদ্য পণ্যের ক্ষেত্রে ফুড সেফটি রিকোয়ারমেন্ট থাকতে পারে,
আবার বায়ার বিশেষ করে ইন্সপেকশন বা টেস্টিং সার্টিফিকেট চাইতে পারে। তো তাই মনে রাখবেন যে এইসব ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো আপনি আপনার দেশে কোথায় কোন সরকারি সংস্থার কাছে এইসব সার্টিফিকেশন পাওয়া যায় সেগুলো আপনি অ্যাভেলেবেল সোর্স থেকে আপনি জানতে পারবেন, জেনে নিতে হবে। এরপরে এক্সপোর্ট ডকুমেন্টস প্রস্তুত করতে হবে। এটা খুবই একটা শুরুতে কাম্বাসাম মনে হতে পারে, খুবই জটিল মনে হতে পারে, কিন্তু আসলে সোজা যখন আপনি আপনার এই ডকুমেন্ট গুলো আপনি আপনার কম্পিউটারে তৈরি করে রাখবেন, যেমন কমার্শিয়াল ইনভয়েস, পেকিং লিস্ট, ইএক্সপি বা এক্সপোর্ট ডিক্লারেশন দিতে হয়, সার্টিফিকেট অফ অরিজিন যেটা চেম্বার অফ কমার্স দেয়, যে গুডসটা যে বাংলাদেশে সেটা সার্টিফাই করে দেয়, ট্রান্সপোর্ট ডকুমেন্ট এটা কি শিপে যাচ্ছে না এয়ারে যাচ্ছে, সেটা আপনি শিপিং লাইনের সাথে বা ফ্রেট ফরওয়ার্ডারের সাথে আপনি আলোচনা করে এটা করতে পারেন। ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিতে পারেন, ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিতে পারেন, যদি ইন্স্যুরেন্সটা আপনি করেন, বায়ার যদি আপনাকে দায়িত্ব দেয় তাহলে আপনি লোকাল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সেটা করতে পারবেন। আবার ইন্সপেকশন কোয়ালিটি সার্টিফিকেট, যদি গুডস গুলোকে প্রি শিপিং ইন্সপেকশন ইস্যু থাকে, আপনি বায়ার যখন যদি বলে শিপে উঠার আগে একটু ইন্সপেকশন করুন, তখন আপনি সেটার ব্যবস্থা করবেন। ফাইটোস্যানিটারি হেলথ সার্টিফিকেট, বায়ার বা ইম্পোর্টার কান্ট্রি যদি অন্যান্য কোনো ডকুমেন্ট চায় সেই ডকুমেন্ট গুলো আপনাকে তৈরি করতে হবে। তবে সব রপ্তানিতে একই ডকুমেন্ট প্রয়োজন না হতে পারে, অতএব এক্সপোর্ট ডকুমেন্ট তৈরি সেটাও কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি লার্নিং লাইন একাডেমি। আপনারা যদি চান আমরা এই ডকুমেন্ট গুলো আপনাদেরকে একটা অ্যাক্সের ডকুমেন্ট তৈরি করে দিতে পারি আপনার প্রয়োজন অনুযায়ী, সেই সাপোর্ট আমরা দিয়ে থাকি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর আসুন পণ্য পরিবহনের ব্যবস্থা করতে হবে। আপনি প্যাকেজিং করলেন এবং ডেস্টিনেশনে যে পণ্য পাঠানো যে জন্য আপনাকে আগে ঠিক করবেন যে সি এয়ার বা রোড যাচ্ছে অথবা অন্য যে কোনো মাধ্যমে। এখানে বিভিন্ন লজিস্টিক সার্ভিস প্রোভাইডার যুক্ত হতে পারে, আপনি চিন্তা করার কারণ নাই, কারণ এই আপনার থেকে পণ্যগুলো নিয়ে শিপে তুলে দেওয়ার জন্য একটা গ্রুপ আছে, তাদেরকে আমরা বলছি ফ্রেট ফরওয়ার্ডার, এবং তারা শিপিং লাইনের সাথে কাজ করে, পোর্ট, টার্মিনাল, কাস্টমস এবং ইনল্যান্ড কন্টেইনার ডিপো, এদের সাথে ওদের একটা ভালো সম্পর্ক থাকে, এবং ফ্রেট ফরওয়ার্ডার আপনার পণ্য পরিবহনে সহায়তা করতে পারে। আপনার বাংলাদেশে অনেক ফ্রেট ফরওয়ার্ডার আছে, আপনি নেটে সার্চ করবেন, ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্সির সাথে কথা বলতে পারবেন। ওদের সংগঠন আছে বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। ভালো ফ্রেট ফরওয়ার্ডার কারা আপনি পিয়ার কোম্পানি থেকে বা মার্কেট থেকে জেনে নিতে পারবেন। আপনার এক্সপোর্ট ট্রানজাকশন বোঝার দায়িত্ব আপনার নিজের, কিন্তু এটা কোনোভাবে আপনি ফ্রেট ফরওয়ার্ডার হাতে পুরোপুরি ছেড়ে দিবেন না। কিন্তু আপনার টোটাল জিনিসটা যেন যেই করেন, যারাই যে থার্ড পার্টির মাধ্যমে, থার্ড পার্টি লজিস্টিক হোক বা ফোর্থ পার্টি লজিস্টিক হোক, তাহলে আপনাকে কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে হবে। এরপর আসবেন কাস্টম ক্লিয়ারেন্স। পণ্য বাংলাদেশ থেকে যখন বের হওয়ার আগে বাংলাদেশের কাস্টম এক্সপোর্ট ফর্মালিটি গুলো সম্পন্ন করতে হবে, প্রয়োজনীয় এক্সপোর্ট ডিক্লারেশন দিতে হবে, কি এক্সপোর্ট করছেন, এবং সাপোর্টিং ডকুমেন্ট গুলো কাস্টমার কাছে জমা করতে হবে, এবং প্রয়োজনে কাস্টম ডকুমেন্ট গুলো যাচাই বাছাই করবে, পণ্য পরীক্ষাও করতে পারে যদি প্রয়োজন হয়, এবং প্রয়োজনীয় ফর্মালিটি গুলো সম্পন্ন করার পরে এক্সপোর্ট ক্লিয়ারেন্স প্রদান করা হবে। এবং সহজভাবে বলতে গেলে এক্সপোর্টার কাস্টমের মাধ্যমে কেরিয়ারের সহায়তা এবং ফরেন ডেস্টিনেশন গুডসগুলো পাঠিয়ে দেবে। কাস্টম ফর্মালিটি শেষ হওয়ার পর পণ্য জাহাজ উঠবে, বিমান উঠবে অথবা অন্যান্য অনুমোদিত পরিবহন ব্যবস্থা উঠে যাবে। শিপমেন্টের পর ক্যারিয়ার প্রয়োজনীয় ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করবে, বিল অফ লেডিং, ট্রাক রিসিভ, এয়ারওয়ে বিল। কারণ জাহাজে যেহেতু উঠে গেছে, জাহাজ আপনাকে ডকুমেন্ট তো দিতে হবে, যেটাকে আমরা বলছি ট্রান্সপোর্ট ডকুমেন্ট। সি শিপমেন্টের ক্ষেত্রে সাধারণত বিল অফ লেডিং দেয়, আর এয়ার ক্ষেত্রে এয়ার শিপমেন্ট দেয়, এয়ারওয়ে বিল দিয়ে থাকে। এবং ট্রান্সপোর্ট ডকুমেন্ট গুলো আন্তর্জাতিক বাণিজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এগুলো ছাড়া বায়ার কখনো কাস্টম টেরিটরি থেকে গুডস রিলিজ করতে পারবে না, এবং এই ডকুমেন্ট ছাড়া শিপিং লাইনের বিদেশি কাউন্টার পার্ট কিন্তু আপনাকে এই ডকুমেন্ট দিবেন, আপনার গুডস দিবেন। এরপর আসেন এক্সপোর্ট ডকুমেন্ট তো আপনি পেলেন সব, এরপরে এক্সপোর্ট ডকুমেন্ট আপনাকে ব্যাংকে জমা দিতে হবে, এবং কেন, বায়ারের কাছে বা ব্যাংকে উপস্থাপন করার জন্য, যাতে করে পেমেন্ট আগে এনশিওর হয়, তারপর ডকুমেন্টটা হাতছাড়া করা হয়, বায়ার দেওয়া হয়। শিপমেন্ট হয়ে গেলেই কিন্তু এক্সপোর্ট শেষ হয় না, এখন ফাইনাল এক্সপোর্ট ডকুমেন্টস প্রস্তুত করতে হবে। যদি এক্সপোর্ট এলসি অধীনে হয় তাহলে এলসি এবং টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী, এলসিতে যে সব টার্মস এন্ড কন্ডিশন আছে সেই অনুযায়ী আপনাকে এক্সপোর্ট ডকুমেন্ট তৈরি করতে হবে। কালেকশনে গেলে কালেকশন ডকুমেন্ট তৈরি করতে হবে। ওপেন অ্যাকাউন্ট হলে চুক্তি অনুযায়ী ডকুমেন্ট এবং পেমেন্ট মানে আপনার পরিচালনা করতে হবে। মনে রাখবে শিপমেন্ট হয়ে যাওয়া মানে পেমেন্ট আসা, পণ্য পাঠানো হয়েছে মানে টাকা পাওয়াটা নিশ্চিত। এখন আসেন এক্সপোর্ট প্রসিড দেশে কিভাবে আনবেন। এক্সপোর্ট ট্রানজাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমার্শিয়াল আউটকাম। যদি রপ্তানির টাকা যদি না পাওয়া যায় তাহলে আপনি কিরকম আইনগত জটিলতা পড়বেন। বায়ার অথবা সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে এক্সপোর্ট প্রসিড বাংলাদেশে আসবে, ব্যাংক ছাড়া প্রসিড আসার কোনো সুযোগ নাই। এক্সপোর্টারকে নিয়মিত ব্যাংকে যেতে হবে, মনিটর করতে হবে, বায়ারের সাথে যোগাযোগ করতে হবে, কত টাকা পাওয়ার কথা আছে, কত টাকা এসেছে, কোন কারেন্সিতে এসেছে, কত টাকা আউটস্ট্যান্ডিং আছে, কোন পেমেন্ট ডিউ আছে কিনা,
এবং বাংলাদেশের প্রযোজ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অনুযায়ী এক্সপোর্ট প্রসেস ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ট্রেনিং আছে। আপনারা সেই ট্রেনিংটা আমাদের করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পোস্ট এক্সপোর্ট কমপ্লায়েন্স সম্পূর্ণ করতে হবে। এরপর নেক্সট ধাপে টাকা পাওয়ার পরও কিছু কমপ্লায়েন্স থাকতে পারে, তাই এগুলো যথাযথভাবে আপনাকে সংরক্ষণ করতে হবে। যে ডকুমেন্ট গুলো আপনি পেয়েছেন, এক্সপোর্ট ডকুমেন্ট, এক্সপোর্ট অর্ডার, কমার্শিয়াল ইনভয়েস, কাস্টম ডকুমেন্টস গুলো, শিপিং ডকুমেন্টস গুলো এবং ব্যাংক ডকুমেন্টস গুলো, সার্টিফিকেট গুলো, এক্সপোর্ট প্রসেস রিয়েলাইজেশন সার্টিফিকেট, যেটা এখন পিআরসি বলছি, সবগুলো আপনি কিন্তু এক্সপোর্ট করার পরে, প্রসিড আসার পরে এগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। কারণ এগুলোর জন্য আপনি ক্যাশ ইনসেনটিভ যখন আপনি অ্যাপ্লাই করবেন সরকার থেকে বেনিফিট পাওয়ার জন্য, ক্যাশ বেনিফিট, সেটা এই ডকুমেন্ট গুলো লাগবে। আপনি বিভিন্ন ধরনের অডিট ইন্সপেকশন ফেস করতে হলে এগুলো লাগবে, যখন তখন সরকার চাইতে পারে। তো শুরুতে তাহলে আমরা একটু সামারি করি, যে আমরা এক্সপোর্ট প্রসেসটা একটু সামারি করি। বিজনেস সেট আপ করবেন, ইআরসি এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করে নেবেন, প্রোডাক্ট এবং এইচএস কোড কি সেটা ঠিক করবেন, টার্গেট মার্কেট কি সেটা ঠিক করবেন, বায়ার খুঁজবেন, বায়ার ডিউ ডিলিজেন্স করবেন, বায়ার কি পেমেন্ট দিতে পারবে কিনা, রিলায়েবল কিনা, সেলস কন্ট্রাক্ট বা পারচেজ অর্ডার এক্সপোর্টেন্সি চুক্তি করবেন, প্রাইস, ইনপুট টার্মস এবং পেমেন্ট মেথড গুলো ঠিক করবেন, প্রোডাকশন প্রকিউরমেন্ট যাবেন এবং কোয়ালিটি, প্যাকেজিং, সার্টিফিকেশন এগুলো কালেকশন করবেন, ঠিক করবেন, এক্সপোর্ট ডকুমেন্ট তৈরি করবেন এবং কাস্টমার ক্লিয়ারেন্সের জন্য পাঠাবেন। এরপরে তারপর শিপমেন্ট হবে, শিপিং কোম্পানি আপনাকে বিএল এবং এয়ারও বিল দিবে, ডকুমেন্ট সাবমিশন করবেন ব্যাংকে, এক্সপোর্ট প্রসেস রিয়েলাইজ হবে এবং রিপোর্টিং, রেকর্ড কিপিং এগুলো আপনি আপনার মতো করে মেনটেন করবেন। নতুন এক্সপোর্টারের 5টি কমন ভুল করে থাকে, যে কি আমি ভুলগুলো একটু বলে থাকি। বায়ার সম্পর্ক যাচাই না করে পণ্য পাঠিয়ে দেয়, এটা কখনো করবেন না। আর এফওবি, সিএফআর, সিএফ এর দায়িত্ব না বুঝে প্রাইস কোট করা। আমরা এফওবি তে কতটুকু প্রাইস, সিএফআর এ কতটুকু প্রাইস, সিআইএফ এ কতটুকু প্রাইস, এগুলো এক একটা ইনপুট টার্মস এর প্রাইসিং ভেরিয়েশন আছে। সেগুলো নিয়ে আপনারা যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেস্টিনেশন কান্ট্রি কোনটা এবং ইম্পোর্ট রিকোয়ারমেন্ট কি সেগুলো না জেনে কখনো মাল পাঠাবেন না, পণ্য পাঠাবেন না। ডকুমেন্টেশনকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা ভুল করে থাকি, ডকুমেন্টেশনকে আমরা গুরুত্ব দিই না, যেন তেন একটা ডকুমেন্ট তৈরি করে পাঠিয়ে দিই, পরে বিপদে পড়তে হবে। আর একটা ভুল করি, পণ্য জাহাজে উঠে গেছে, আমার এক্সপোর্ট শেষ, এটা আমরা মনে করার কোনো কারণ নেই। অতএব এর পরে অনেকগুলো ফলো আপ আছে এবং একটা এক্সপোর্ট ট্রানজাকশনের কমার্শিয়াল সাইকেল তখন সফলভাবে সম্পন্ন হয় যখন পণ্য পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় কমপ্লায়েন্স, ডকুমেন্টেশনটা এবং পেমেন্টটা আসা নিশ্চিত হয়। তো আজকে এই পর্যন্ত আমার মনে হয় আমি সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। আপনারা অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। যারা নতুন এক্সপোর্টার তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।